হ্যাঁ, পুলিশ হয় আমি আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কীভাবে বিচার পাবে? আমার মেয়েকে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। তো আমার মেয়ে পহেলা মেয়ে অপহরণ হয়, যে থানায় চাকরি করি ওই থানায় ওসির কাছে গেলাম মামলা করতে। ওসি আমার কাছে মামলা নেই না, উনি এক কথায় সরাসরি আমার কাছে ঘুষ দাবি করে। আমার নামে কিডন্যাপিং এবং অপহরণের যে মামলাটি দেওয়া হয়েছে এটি পুরোটাই মিথ্যা এবং ভুল বানোয়াট। আমার বাবা মোহাম্মদ রানা মাসুদ, পুলিশ কনস্টেবল। সে একজন পুলিশ কনস্টেবল হয়ে নিজের মেয়ের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে আপনারা শুনেছেন যে একজন পুলিশ ভাই তিনি বক্তব্য দিচ্ছেন এবং তিনি এক প্রকার একটা ব্যানার নিয়ে বিচারের দাবিতে তিনি মানববন্ধনের মতো করতেছেন। তিনি এবং তার স্ত্রী, দুইজন মানুষ, আর কেউ নাই। সেই পুলিশ ভাইয়ের দাবি হচ্ছে যে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি একজন রানিং কর্মরত পুলিশ কনস্টেবল। তিনি কর্মরত থাকাকালীন যে থানা এলাকায় বসবাস করেন সেই থানা এলাকা থেকে কিছু যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়, অর্থাৎ ফ্রেম গঠিত একটা বিষয়। ইতিমধ্যে আপনারা সেটি বুঝতে পেরেছেন। আমরা সেই পুলিশ ভাইয়ের বক্তব্যটি শোনাবো এবং তার মেয়ের বক্তব্যটিও শোনাবো। শুরুতে যদি আপনি পুলিশ ভাইয়ের বক্তব্য শোনেন, তার অভিযোগ হচ্ছে যে তিনি পুলিশে কর্মরত হওয়ার পরেও তার মেয়ে অপহরণের বিষয়ে থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি মামলা নিতে গড়িমসি করেন এবং তিনি নাকি টাকা দাবি করেন, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। তো এর পরিপ্রেক্ষিতে তিনি বিচার না পেয়ে, মামলা করতে না পেরে পরবর্তীতে কোর্টে মামলা করেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত তার মেয়েকে উদ্ধার করতে পারেননি এবং যারা তার মেয়েকে অপহরণ করেছে তাদের সঙ্গেও নাকি কোনো একজন অফিসার ইনচার্জের যোগ সাজস রয়েছে, তার নিকট থেকে টাকা দাবি করা হচ্ছে এবং তিনি যদি না দাবি পত্রের মধ্যে সাইন করে দেন তাহলে তার মেয়েকে ফেরত দিবে। এখন আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, একজন পুলিশ সদস্য হয়ে তিনি যদি এরকম হয়রানির শিকার হন তাহলে সাধারণ মানুষ আমরা যারা আছি তারা কতটুকু হয়রানির শিকার হব একবার আপনি কল্পনা করেন। দর্শক শ্রোতা, এনার মেয়ে যে বক্তব্যটি দিয়েছে সেটি শুনলে আপনি আরো বেশি অবাক হবেন। আমি আজকের এই ভিডিওতে ওনার বক্তব্য শোনাবো, ওনার মেয়ের বক্তব্য শোনাবো। ওনার মেয়ের ব্রেনটা এমন ভাবে ওয়াশ করে দিয়েছে যে ওনার মেয়ে এখন বলছে যে আমাকে কোনো অপহরণ করা হয়নি, আমি নিজ ইচ্ছায় চলে এসেছি এবং বিয়ে করেছি এবং আমি আমার শ্বশুর বাড়িতেও নেই, আমার শ্বশুর শাশুড়ি আমার এই ঘটনার সঙ্গে জড়িত নয়। যে বাবা তাকে এতদিন ধরে লালন পালন করে বড় করেছে সেই বাবাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। সে বলছে সে একজন পুলিশ কনস্টেবল হয়ে এত বড় ক্ষমতা পায় কোথা থেকে, তার অনেক বেশি পরিমাণে টাকা রয়েছে যার কারণে টাকার দাপটে সে তাদেরকে হয়রানি করতেছে। মানে একটা নাবালিকা মেয়ে বাবা মা বড় করে এত দূর পর্যন্ত আনার পরে সেই মেয়ে বাবা মাকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। মানে আমি তার কথাগুলো শুনে রীতিমতো অবাক হয়ে গেছি যে এইরকম কথা কেমনে এই মেয়েটি বলতে পারলো। প্রেম ভালোবাসা আমাদের যে যুব সমাজ, আমাদের যে তরুণ তরুণী রয়েছে আমাদের চারপাশে, এদেরকে ব্রেনকে এমন ভাবে ওয়াশ করে দেয়, এদেরকে ভিন্ন দিকে এমন ভাবে ধাবিত করে যে তারা দুনিয়া আর কোনো কিছু চিনে না, তারা শুধুমাত্র চিনে যার সাথে ভালোবাসা করে, যার সাথে প্রেম করে তাকেই। দর্শক শ্রোতা, আমরা শুরুতেই সেই পুলিশ ভাইয়ের বক্তব্যটি আপনাদেরকে শোনাবো, তারপর তার মেয়ের বক্তব্যটি অবশ্যই শুনবেন আপনারা। মেয়েটা এত পাকনা পাকনা কথা বলছে, আমার কাছে মনে হয়েছে যেন মেয়েটার দুই গালে দুইটা চট দেই। বেয়াদব একটা মেয়ে, কেমনে পারলো সে এই ঘটনাটা করতে এবং এই ধরনের উদ্ভট কথাগুলো সে বলতে। দর্শক চলেন দেখে নেই। হ্যাঁ, পুলিশ হয় আমি আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কীভাবে বিচার পাবে? আমার মেয়েকে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। আমি কোথায় কোথায় যাইনি, এই মেয়ের জন্য এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা এই খবরটা সব জায়গায় সারা দেশে পরিয়া করে দেন। আমি বাংলাদেশে একজন পুলিশ সদস্য, পুলিশ কনস্টেবলে আছি, বগুড়া জেলা আদমদিঘি থানায় কর্মরত। তো আমার মেয়ে পহেলা মেয়ে অপহরণ হয় আদমদিঘি থেকে। তো এই বিষয়ে আমি যে থানায় চাকরি করি ওই থানায় ওসির কাছে গেলাম মামলা করতে। ওসি আমার কাছে মামলা নেই না, উনি এক কথায় সরাসরি আমার কাছে ঘুষ দাবি করে, তাহলে আমার মেয়েকে তাড়াতাড়ি সে উদ্ধার করে দেবে। আমি বললাম স্যার আমি 22 বছর সার্ভিস, আমি চাকরি করি, আমি পুলিশের লোক, আমি আমার কাছে আপনি টাকা কীভাবে দাবি করেন? তখন আমি ডিআইজি স্যারের কাছে ফোন করলাম যে আমার মেয়ে অপহরণ হয়েছে স্যার, থানায় কোনো মামলা নেই না, ওসি কিচ্ছু করেন না স্যার, জিডি নেই না, আমি কী করবো? ওসিকে ফোনটা দেবো, আমি কথা বলতেছি। তখন ডিআইজি স্যার ওসির সঙ্গে কথা বললো, তখন ওসি বাধ্য হয়ে একটা জিডি করলো। সেই জিডিটা আবার অনেক নর্মাল। আমার মেয়ে হারে গেছে, আমি কীভাবে মানে অবস্থা আছে জানেন তো, অপারেটর দিয়ে একটা নর্মাল জিডি করলো গেল। তো আমি তারপর জিডি করার পর ওসি স্যারকে বলি স্যার আপনি তো আসামি ধরার ব্যবস্থা করতেছেন না, আমার মেয়েকে করতেছেন না, আমার তাড়াতাড়ি জান স্যার, আসামি ধরলে তো আমার মেয়ে পাবো স্যার। তুমি আমাকে বেশি বোঝো, আমাকে ধমক দিয়ে বলো তুমি বেশি বোঝো, মেয়েকে কিভাবে উদ্ধার করতে হবে না আমি করবো, তুমি তোমার মতো কাজ করে যাও, আমি মেয়েকে উদ্ধার করবো। এবার ধমক দিয়ে আমাকে তাড়িয়ে দিল। আচ্ছা আমি গেলাম, যাওয়ার পর এই বিকালের দিকেই ফোন আসলো পাঁচবি থানার ওসি জয়পুরহাট জেলার। উনি আমাকে ফোন করে বললো ভাই আপনার মেয়ে উদ্ধার হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, মেয়ে পাঁচবি থানা থেকে নিয়ে যান। তখন এই মামলার আমি এবং পুলিশ কনস্টেবল মনে করেন যে যারা আছে এদেরকে নিয়ে আমরা মেয়েকে উদ্ধারের জন্য পাঁচবি থানায় গেলাম। তখন পাঁচবি থানার ওসি
তারপর নাজমুল চেয়ারম্যান এবং আসামিরা আমাকে ওসির পক্ষে কিন্তু এগুলো কথা হচ্ছে বৈঠক। আমাকে বলে অপহরণ বিষয়ে কোনো মামলা করতে পারবো না, না দাবি নামায় সই করেন আমরা মেয়ে আমাদের হেফাজতে আছে। ওসি নাজমুল বলে আমরা মেয়েকে নিয়ে এসে দিচ্ছি আপনার। আমি যখন না দাবি নামায় সই করিনি, আমি তো মামলা করেই ফেলছি অলরেডি, আর জিডি করছি, মামলা তো করবোই। মেয়ে অপহরণ আমি করবো না ভাই, আমি আমার করবো না। তখন আমি যখন অস্বীকৃতি জানাই, তখন ওসির রুম থেকে চেয়ারম্যান আসামিদেরকে নিয়ে পালিয়ে চলে গেল। ঠিক আছে, তারপর আমি এখান থেকে আসে 5 তারিখে, যখন ওখানে বিচার পেলাম না, মেয়েকে পেলাম না, 5 তারিখে বগুড়া নারী শিশু নির্যাতন দমন আদালতে এই যে সব ঘটনা আপনাকে খুলে বললাম, এইভাবে আদালতে সব কিছু আমার মানে ম্যাজিস্ট্রেটের কাছে আমি সম্পূর্ণ কথা বলি যে এই ঘটনা স্যার। তখন এই বিষয়ে মামলা হয়। মামলা হওয়ার পর এটার আয়ু দেয় হচ্ছে আমি যে থানায় চাকরি করি, ওই থানার আয়ু হচ্ছে এন্তাজুল হক, সাব ইন্সপেক্টর এন্তাজুল হক। তাকে দেয় দায়িত্ব যে তাড়াতাড়ি ভিকটিম উদ্ধারের জন্য, যেহেতু নাবালিকা তার পান্নাসের সমস্যা আছে, ভিকটিমকে দ্রুত উদ্ধার করার জন্য বলে আদালত। তিনি গাবালেতে করলো যে ওসির সঙ্গে যোগ সাদস্যী, ইনি ওই একই পথে চলতেছে, কালক্ষেপণ করতেছে। গাবালেতে আমার মেয়েকে কোনো উদ্ধার করেনি। তখন আবার আমি 18 তারিখে আমার আইনজীবী দিয়ে আবার আদালতে প্রুফ করলাম যে পুলিশ কাজ করতেছে না, আমার মেয়েকে উদ্ধার করতেছে না, সময় কেমন করতেছে। তখন আদালত এটা বিশ্লেষণা করে যে পুলিশের গাফিলতির কারণে কালক্ষেপণ করতেছে। তখন হচ্ছে আদালত ন্যায় বিচারের স্বার্থে ভিকটিমকে দ্রুত উদ্ধার করার জন্য বগুড়া ডিবিকে এটা ভার দিয়েছে। এই হলো লাস্ট ঘটনা। আমার একটাই দাবি যে স্বাধীন দেশে, যাই হোক, আমি পিতা, সবার আগে আমি একটা পিতা, আর আমার কর্ম আমি একজন পুলিশ। পুলিশ হয় আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কীভাবে বিচার পাবে? তাহলে দেশের কি অবস্থা? ঠিক আছে, তো আমি একটাই মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার দাবি, আমার নাবালিকা মেয়েকে আমি চাই। আমার 22 বছর চাকরিও আমি ত্যাগ করবো, আমি চাকরি চাই না, আমার মেয়েকে চাই, আমার বুকে ফেরত চাই। আমি সুষ্ঠু ন্যায় বিচার, আমার সেটা দাবি। আমার মেয়েকে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। আমি কোথায় যাইনি, এই মেয়ের জন্য এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। দাঁড়ে ঘুরতেছি, আমার খালি সবাই সময় দেয়, 1-2 দিনের মধ্যে মেয়ে উদ্ধার করে দেবে। এই যে দিচ্ছে ভাই, 1 মাস পার হয়ে গেছে, আমার মেয়েকে পাচ্ছি না। তাহলে কি করবো আমি বলেন? আমার মেয়েকে না পেলে মানুষ কখন আইন হাতে উঠায় নেয়, এটা বলা উচিত হবে না? আইনের লোক হয় বেআইনি কথা, কিন্তু যখন আমার মেয়েকে পাবে না, তখন আমার মেয়ে উদ্ধারের জন্য আমি কী করবো বলেন? আপনারাই বলেন কি করবো আমি? হ্যাঁ, চিনি তো, ওসির রুমে তো ওসি নিজে যারা অপহরণ করেছে আসামি, তারা তো ওসির সামনেই তো বলতেছে মেয়ে আছে, ওসিও চিনে, চেয়ারম্যানও চিনে, ওসিও তো চিনে আসামিদেরকে, মেয়ে ওদের কাছে আছে, সই করে না দাবি নামায়, সই করলে আমার মেয়েকে দিবে। এখান তো স্পষ্ট জড়িত ওসি হাফিজ জাহান 5B থানার, তারপর 5B উপজেলার হচ্ছে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল, এরা জড়িত আসামির সঙ্গে, এদের সঙ্গে যোগ সাজসী করে আমার মেয়েকে গুম করে দেওয়া হচ্ছে। এখন কি আমার মেয়ে আদৌ বেঁচে আছে, না মরে গেছে, না ভারতে পাচার করছে, তাও তো জানি না। আমার মেয়েকে আমি ফেরত চাই। আমার মেয়েকে তো 12 ঘন্টা লাগবে না উদ্ধার করতে, যেখানে ওসি আর নাজমুল জানে। ওসি এবং নাজমুলকে নিয়ে এসে এখনই গ্রেপ্তার করা হোক, দেখেন এদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে মেয়েরা যেহেতু স্বীকার করছে মেয়ে আছে, সই দিয়ে দিবে। তাহলে আমার মেয়েকে পাবো না ভাই? 12 ঘন্টা সময় লাগবে না? তাহলে কেন আমি বিচার পাচ্ছি না? এটা আপনাদের কাছে, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা রিপোর্ট করেন, আপনাদের ক্ষমতা, এটা কিন্তু আমার শেষ ভরসা। আমি এখানে আসছি আপনাদের কলমের জোরে, কিন্তু সরকারও নড়ে বসে। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা এই খবরটা সব জায়গায় সারা দেশে পরিয়া করে দেন এবং প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবরটা যেন পৌঁছে যায় ভাই। তাই আপনাদের কাছে দাবি, খুব দ্রুত যেন আমার মেয়েকে আমি ফেরত পেয়েছি আমার বুকে। আসসালামু আলাইকুম, আমার নাম মিস তাসনিয়া রানা তামান্না। আমার নামে কিডন্যাপিং এবং অপহরণের যে মামলাটি দেওয়া হয়েছে, এটি পুরোটাই মিথ্যা এবং ভুল বানোয়াট। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমার বাবা মোহাম্মদ রানা মাসুদ একজন পুলিশ কনস্টেবল। সে একজন পুলিশ কনস্টেবল হয়ে নিজের মেয়ের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। আসলে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, 4 বছরের। আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ শাহিদ হোসেন। তো আমার বাবা এই সম্পর্কটা, আমার ফ্যামিলির মানুষজন এটা মেনে নিচ্ছে না। তো আমার হাজব্যান্ডের নামে পোস্টার ছাপাচ্ছে, মানে সব মিথ্যা। অপহরণ, মানে আমার হাজব্যান্ড আমাকে অপহরণ করছে, এসব মিথ্যা ছড়াচ্ছে। এর আগেও আমি চলে এসেছিলাম। তারপর আমার শ্বশুর শাশুড়িকে মারধর করে, মানে আমাকে জোর করে আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যায়, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনদের বাসা থেকে আমাকে নিয়ে যায়। তারপর এদের নামে করেনি, আমাকে কেউ কিডন্যাপিং করেনি। আমার বাবা, আমার ফ্যামিলির মানুষজন, মানে ওদের টাকা আছে বলে ওরা কি জিতে যাবে? সব কিছুতে টাকা আছে বলে জিতে যাবে, যাকে পাচ্ছে তাকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। আর যারা এসবের মধ্যে ঢুকছে, আমাদের এসব যারা ভালো মানুষ, যারা মানে ন্যায় যেটা, সত্য যেটা, যারা তাদের নামেও মামলা দিয়ে দিচ্ছে, যার পাচ্ছে তার নামে মামলা দিয়ে দিচ্ছে। মানে আমার বাবা চাকরিজীবী বলে ওরাই কি দেশের নাগরিক? আমরা কি দেশের নাগরিক না?
যাদের চাকরি আছে, যাদের টাকা আছে, টাকার পাওয়ার আছে, তারাই শুধু নাগরিক, মানে আমরা নাগরিক না। আর আব্বু, তোমাকে লাস্ট একটা মেসেজ, আমি যেখানে আছি অনেক ভালো আছি, আমরা দুজন যেখানে আছি। আর আমি যে চলে আসছি, আমার শ্বশুর শাশুড়িও জানে না, আমরা ওদের কাছে নাই, আমরা আলাদা এক জায়গায় আছি, কেউ জানে না আমরা কোথায় আছি। তো আমি অনেক হ্যাপি আছি। দয়া করে এগুলোর মধ্যে তুমি আর ঢুকো না, আর এই নিরীহ এই মানুষগুলোর নামে এসব মামলা টামলা এসব আর করো না। অফ করো। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন, আপনারা ইতিমধ্যে দুজনের বক্তব্য শুনেছেন। সেই অসহায় পুলিশ বাবার বক্তব্য শুনেছেন এবং তার মেয়ের বক্তব্য শুনেছেন। এখন আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে? সেই অসহায় বাবা যে কথাগুলো বলছেন এবং থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে যে অভিযোগটি তিনি এনেছেন, এই অভিযোগের আসলে সত্যতা কতটুকু রয়েছে? তিনি কিন্তু চাকরির মায়া পর্যন্ত করছেন না। তিনি বলেছেন, আমার 22 বছরের চাকরি যদি চলে যায় তাও যাক, আমি আমার মেয়েকে ফেরত চাই। কতটুকু কষ্ট হলে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে 22 বছর চাকরিতে তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না, তারপরেও তিনি চাকরির মায়া না করে তিনি মানববন্ধন করছেন এবং তিনি ব্যানার টাঙিয়ে প্রতিবাদ জানাচ্ছেন যে পুলিশ সদস্য হয়েও কেন আমি বিচার পাচ্ছি না। তার এই কথাগুলো শুনে আর সত্যি হৃদয়ে অনেক বেশি পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে এবং অনেক বেশি পরিমাণে কষ্ট লাগতেছে। একজন পুলিশ সদস্য যিনি অন্যদের নিরাপত্তা দেন, যিনি অন্যদের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য জীবন বাজি রাখেন, তিনি যদি তার মেয়েকে উদ্ধার করতে না পারেন, তাহলে আমরা সাধারণ মানুষরা কিভাবে আমাদের ছেলে মেয়ে অপহরণ হলে আমরা আসলে উদ্ধার করব? দর্শক, আমি যারা এই দায়িত্বে রয়েছেন, সেই থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নিকট অনুরোধ করব যে আপনারা প্লিজ এই পুলিশ ভাইয়ের আর্তনাদ শুনুন, আপনারা তার পাশে দাঁড়ান এবং তার পাশে দাঁড়িয়ে তাকে, তার মেয়েকে উদ্ধার করার বিষয়ে একটু তৎপর হন, উদ্ধার করে দিন। আপনাদেরই সদস্য, সে আপনাদের সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, দেশের জন্য কাজ করে, জীবন বাজি রেখে পরিবার থেকে দূরে থেকে সে দেশের মানুষের জন্য কাজ করে। সুতরাং তার বিপদে যদি আপনারা সহকর্মী হয়ে তার পাশে না দাঁড়ান, তাহলে এর চাইতে দুঃখের আর কি থাকতে পারে? আর মেয়েটি যে ধরনের কথাগুলো বলছে, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটির একেবারে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। এখানে কোনো বাট ইফ কোনো কিছুই নাই। মেয়েটির ব্রেন ওয়াশ করে দিয়ে তাকে প্রেমের এমন ভাবে ফাঁদে ফেলা হয়েছে, সে এখন পরিবার চিনে না, বাবা চিনে না, মা চিনে না, যেভাবে পারতেছে বাবা মাকে সেভাবে ব্যবহার করতেছে এবং কথা বলতেছে। তার কথাগুলো শুনলে আসলে সত্যি গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়, শিরায় শিরায় রক্ত গরম হয়ে যায়। কিভাবে এই মেয়েটি এমন বক্তব্য দিতে পারে? সত্যি খুবই দুঃখজনক। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। আমরা আমাদের মেয়েদেরকে বা আমাদের ছেলেদেরকে, ছেলে মেয়ে উভয়ের কথাই বলি, ছেলে মেয়ে উভয়দেরকে লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই তাদের সঙ্গে ফ্রি হইতে হবে, তাদেরকে সবকিছু বুঝাইতে হবে, জানাইতে হবে এবং তাদের সকল পার্সোনাল বিষয়গুলো আপনি জানতে হবে। যদি আপনি তাদের পার্সোনাল বিষয়গুলো না জানান, তাদের সঙ্গে ফ্রি না হন এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনার সন্তানও কিন্তু এই ধরনের কর্মকাণ্ড আপনার সঙ্গে করতে দ্বিধা করবে না। তাই প্রত্যেকটা ঘটনাই শিক্ষণীয়, প্রত্যেকটা বিষয় শিক্ষণীয়। আপনারা সবাই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেবেন। সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে আরো একটু সচেতন হবেন, কড়া শাসন না করে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন, তাহলে সন্তানরা ইনশাল্লাহ ভালো দিকে ধাবিত হবে। পরিশেষে আমি এতটুকুই বলবো, এই পুলিশ ভাইটির জন্য খুবই মায়া হচ্ছে, তিনি যাতে তার মেয়েকে উদ্ধার করতে পারেন আমি তার জন্য দোয়া করি এবং শুভকামনা জানাই এবং ঊর্ধ্বতন পুলিশ অফিসারদেরকে অনুরোধ করি যে আপনারা তার পাশে দাঁড়িয়ে তার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করে দিন এবং তাকে ন্যায় বিচার পাওয়ার জন্য সহযোগিতা করুন। একজন বাবা মাই জানে একটা ছেলে বা একটা মেয়েকে লালন পালন করে বড় করতে কত কাঠখড় পোহাইতে হয়, কত নির্ঘুম রাত কাটাইতে হয়, সেটা একজন বাবা মাই জানে, সেটা অন্য কেউ জানবে না। তারা আবার যখন বাবা মা হবে, তারাও তখন সেটি অনুধাবন করতে পারবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। দর্শক, আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।